ছোট্ট একটা সিলেবাস। ক্লিয়ার? মনে থাকবে? মনে থাকবে দেখি গোলাপ খিলে তো শ্বাস লো, তাই তো? গোলাপ খিলে তো শ্বাস লো। গোলাম বংশ, দাস বংশ, খলজি বংশ, লোধি বংশ, তুগলক বংশ, তারপরে সৈয়দ বংশ, লোধি বংশ। আর এদিকে বাবর, হুমায়ুন। বাবরের পর ডাবর নয়, ঠিক আছে? বাবরের পর হুমায়ুন, ঠিক আছে? কি আকবর, তারপরে জাহাঙ্গীর, তারপরে শাহজাহান, তারপরে ঔরঙ্গজেব। তারপরে এই এত কেস ফেস যা আছে এই যে বলবো, হিস্ট্রি কি সব আছে, নূরজাহান, তারপরে হচ্ছে আর কি আছে, মমতাজ, সব কত চালাক চালাক মহিলা ছিল, কত চালাক চালাক লোক ছিল, সব আমি ডিসকাশন করে দেবো। এই পর্যন্ত পরিষ্কার? কারো কিছু বুঝতে অসুবিধা? বেশ, পড়াশোনা করেছো কিছু? সারাদিন খেলাধুলা চলছে আর ফোন ঘাটা চলছে, ফ্রি ফায়ার চলছে নাকি? হ্যাঁ, ফ্রি ফায়ার চলে যাবে নাকি? এরকম করে তো, কিরকম করে খেলে? আবার মিথ্যা কথা বলে। হ্যাঁ তাই? এই যে আরেকটা ছেলে আছে না দীপ, ও খেলে। ওরা না খেলে অন্য কারোর ফোন থেকে খেলতে দেখবে। বড় ছেলে পছন্দ। এই টাইমটা তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? মেন তোমাদের এই টাইমটা 1206 থেকে 1757, এই টাইমটা কি পড়তে হবে? বুঝা গেছে? এই টাইমটা তোমাদের কি করতে হবে? পড়তে হবে। এটা প্রায়, এটা হচ্ছে প্রায়। তারপর আস্তে আস্তে একটা যুগের পর থেকে আজকে মধ্যযুগ, কাল থেকে তো আধুনিক যুগ শুরু হয়ে যাবে না? আজকে মধ্যযুগ, কাল থেকে আধুনিক যুগ। আস্তে 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 প্রযুক্তির উন্নত হয়, সভ্যতা উন্নত হয়, সংস্কৃতি উন্নত হয়, তারপর আস্তে আস্তে কি হয়? আস্তে আস্তে সেটা ডেভেলপমেন্ট হয়। বোঝা গেছে তো? উন্নতি হয় আস্তে আস্তে, যন্ত্রপাতির উন্নতি হয়, তার সমস্ত কিছু, লেখালেখির উন্নতি, সমস্ত কিছু উন্নত হয়, সমাজ টোটালটা উন্নতি হয় আস্তে আস্তে। তারপরে কি হয়? আধুনিক যুগ শুরু হয়, তাই না? আমরা আজ থেকে 10 বছর আগে পিছিয়ে যাওয়া, দেখ আমাদের কাছে স্মার্টফোন ছিলই না, মানে ফোন মানে বিরাট, ফোন মানে কিনলে সবাই দেখতে যেত ফোন কিনেছে, তাই না? এখন কাছে অ্যাভেলেবেল, সবার কাছে ফোন। এখন 1 লাখ টাকা ফোন কিনলেও কেউ দেখতে চায় না। কিন্তু আজ থেকে 15-20 বছর আগে যদি কেউ একটা ছোট বড় ফোন কিনতো না, নোকিয়া, সেই ওই ফোনগুলো, তাই দেখতে যেত মানুষ। বুঝা গেছে? আর এখন দেখা কেউ ফোন কিনছে, ফোন আই ডোন্ট কেয়ার, তাই না? তো এখন গাড়ি কিনলেও সেরকম কোনো ব্যাপার না। তাহলে কি হচ্ছে? মানুষের কাছে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, মানুষের কাছে অত ইম্পর্টেন্স নেই এখন কোনো কিছু। বোঝা গেছে তো? দিনের পর দিন মানুষের যত উন্নত হচ্ছে, যুগের পরিবর্তন হচ্ছে, তাই না? বেশ। আর ওখানে তাই মধ্যযুগের পর পর আস্তে 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 কি হচ্ছে? রাজা রামমোহন রায় আসছে, আস্তে 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 আধুনিক যুগের শুরু হচ্ছে। বোঝা গেছে? আস্তে আস্তে আধুনিক যুগে ইনভলভ হচ্ছে। আস্তে আস্তে তোমরা যখন এইটে পড়বে বা যারা যারা তোমার সিলেবাস শেষ হবে, তখন তোমরা বুঝতে পারবে কিভাবে মধ্যযুগ থেকে আধুনিক যুগে শুরু হচ্ছে। এবার এখন আমি জিজ্ঞেস করি, এখন আমি তোমাদেরকে মেইনলি পড়াবো হচ্ছে কি, এখন মেইনলি পড়াবো কিভাবে মধ্যযুগের সূচনা হচ্ছে, কিভাবে ভারতের মুসলিমের প্রবেশ হচ্ছে। মুসলিমের প্রবেশ আমি আগে পড়েছি, আজকে শুধুমাত্র সাল ওয়াইজ বলে দিয়ে যাবো যে কিভাবে কিভাবে তোমাদের স্টেজটা শুরু হচ্ছে অলরেডি। বোঝা গেছে? বেশ। প্রথমে কি হচ্ছে? 712। কত? 712তে প্রথম কে আসছে? কে আসছে? বিন কাসিম। কে আসছে? বিন কাসিম। মীর কাসিম আসছে। বোঝা গেছে? ভারতে কোনো মুসলিম ছিল না। এই 712 খ্রিস্টাব্দের পর থেকে ভারতে কি হলো? মুসলিমদের অনুপ্রবেশ হলো। বোঝা গেছে? মুসলিম আক্রমণ শুরু হলো এবং মুসলিমরা আস্তে আস্তে ভারতে বাস করতে শুরু করলো। কত খ্রিস্টাব্দের পর থেকে? 712 খ্রিস্টাব্দের পর থেকে। মনে থাকবে, তার আগে মুসলিমদের কোনো অস্তিত্ব ছিল না ভারতে। ভারতবর্ষে কোনো মুসলিমদের অস্তিত্ব ছিল না। 712 খ্রিস্টাব্দের পর থেকে তারপর আস্তে আস্তে মুসলিমদের আক্রমণ শুরু হয় এবং আস্তে আস্তে মুসলিমরা এই দেশে বসবাস করতে শুরু করে। বোঝা গেছে? প্রথম কে ছিল আক্রমণকারী? প্রথম আক্রমণকারী কে? মোহাম্মদ বিন কাসিম। বোঝা গেছে? ইনি ছিলেন আরব দেশীয়। বোঝা গেছে? তারপরে কি হলো? তারপরে আরেকজন ছিল, 1000 থেকে 1025-26 পর্যন্ত, 1026 পর্যন্ত ধর। বোঝা গেছে? কে আক্রমণ করেছিল? গজনি। কে করেছিল? গজনি করেছিল। কতবার আক্রমণ করেছিল? টোটাল 17 বার আক্রমণ করেছিল। কতবার? 17 বার টোটাল আক্রমণ করেছিল। ইনি সেই ব্যক্তি যিনি হচ্ছে যে সোমনাথ মন্দিরে আক্রমণ করেছিলেন এবং সোমনাথ মন্দির লুট করেছেন গুজরাটে। বোঝা গেছে? সমুদ্রের ধারে একটা মন্দির ছিল, সেখানে প্রচুর ধনরত্ন ছিল, সেখানে কি করেছিল? লুট করেছিল। বোঝা গেছে? ইনি ছিলেন তুর্কি। কি ছিল? তুর্কি। এরা কি ছিল? আরব থেকে ছিল। বোঝা গেছে? এটা কি ছিল? তুর্কি ছিল। তাহলে দেখ, 712 খ্রিস্টাব্দে বিন কাসিম আসছে, আক্রমণ করছে ভারতে, লুটপাট করছে, চলে যাচ্ছে। বোঝা গেছে? বিন কাসিম আসছে, লুটপাট করছে, চলে যাচ্ছে।
এরপরে যারা আসছে, এরপরে দেখ কারা আসছে, এরপরে হচ্ছে আস্তে আস্তে কারা ঢুকছে, এরপর আস্তে আস্তে মোহাম্মদ ঘুরি ঢুকছে। এরা কিন্তু আসছে, লুট করছে, চলে যাচ্ছে। হয়তো তাদের কিছু কিছু লোক হয়তো থেকে গেছে, কিছু সৈন্য থেকে গেছে, কিছু দাস থেকে গেছে, আস্তে আস্তে মুসলিমদের অনুপ্রবেশ করছে। হট করে তো মুসলিমরা গেছে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ চলে আসেনি, আস্তে আস্তে আসছে, তারা ওখানে বংশ বিস্তার করছে, তারা এখানে বিবাহ করছে, তারা এখানে কর্মরত হচ্ছে, তারা আস্তে 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 কি হচ্ছে, বসবাস করছে। তখন কোনো মসজিদ ছিল না, ছিল মুসলিমই ছিল না, তো মসজিদ কি করে হবে? মুসলিমই ছিল না, তাহলে মসজিদ কি করে হবে? এরপর থেকে আস্তে আস্তে যখন মুসলিমরা অনুপ্রবেশ হচ্ছে, মুসলিমদের অনুপ্রবেশ হচ্ছে, তখন আস্তে আস্তে মন্দির মসজিদ, মন্দির তো ছিলই অলরেডি, আস্তে আস্তে কি হচ্ছে, মসজিদ নির্মাণ হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেছে? দেখ তাহলে এরপর এরা এরা আসছে, আক্রমণ করছে, লুট করছে, ধনরত্ন নিচ্ছে, চলে যাচ্ছে। এদের মেন টার্গেট হচ্ছে সম্পত্তি লুট করা, ধনরত্ন লুট করা, তাই তো? আসছে, লুট করছে, চলে যাচ্ছে। এরা না, এরপরে যারা এসেছিল, ব্রিটিশরা এসেছিল, ওদেরও কাজ ছিল তাই, ওরা যা পেরেছে লুট করে নিয়ে গেছে। মুঘল যুগ তাই, বাবর, হুমায়ুন, আকবর যা ছিল, এরাও লুট করতে চেয়েছিল, ঠিক আছে, এরাও ধ্বংস করেছে, আর অন্য দিক ভাবে অনেক রকম ভাবে অত্যাচার করেছে। আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে কিভাবে অত্যাচার করেছে হিন্দু, কিছু কিছু মুসলিম জাতিদের উপর, নিম্ন জাতিদের উপর কিভাবে অত্যাচার করেছে। বোঝা গেছে? আস্তে আস্তে পড়তে পড়তে বুঝতে পারবে কিভাবে অত্যাচার করেছে, কত কিভাবে ট্যাক্স নিয়েছে। এরপর কি আসছে এবার বলি, কত, 1191। কার সাথে যুদ্ধ হচ্ছে? কার সাথে যুদ্ধ হচ্ছে? ঘুরি ভার্সেস কে? পৃথ্বীরাজ চৌহান। কে? পৃথ্বীরাজ, পৃথ্বীরাজ কোন দিকে গেলি? পৃথ্বীরাজ চৌহান। আস্তে আস্তে, অত এ করা কিছু হয়নি। বোঝা গেছে? তাহলে 1191 খ্রিস্টাব্দে কি আসছে? ঘুরি আবার কিন্তু আক্রমণ করতে আসছে। কার সাথে অ্যাটাক হচ্ছে? কার সাথে ওর লড়াই হচ্ছে? পৃথ্বীরাজ চৌহান। এইখানে মোহাম্মদ ঘুরির মেয়ের সাথে পৃথ্বীরাজ চৌহানের অনেক সম্পর্ক ছিল, জটিল সম্পর্ক ছিল। এগুলো যখন পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরি আলাদাভাবে পড়াবো তখন বলে দেবো যে কিভাবে কিভাবে লড়াইটা হচ্ছে, কিভাবে কারা ডাকছে, কে নিমন্ত্রণ করছে, কে আমন্ত্রণ করছে, কে ভালোবেসে ডাকছে, কে শত্রুতা হিসাবে ডাকছে, সমস্ত কিছু বলে দেবো। ক্লিয়ার? কিন্তু তোমাদের জাস্ট মাথায় রাখো যে কিভাবে আমাদের সালটা, কিভাবে আমাদের সিলেবাসটাকে শুরু হচ্ছে, কিভাবে আমাদের স্টেজ বাই শুরু হচ্ছে। বোঝা গেছে? বেশ, তাহলে 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সাথে কার লড়াই হচ্ছে? পৃথ্বীরাজ চৌহানের সাথে। কে জিতছে, কে হেরে যাচ্ছে? পৃথ্বীরাজ চৌহান জিতে যায়, পৃথ্বীরাজ চৌহান জিতে যাচ্ছে, এ হেরে যায়। বুঝা গেছে? পরের বারে আবার এটা কি, এটা হচ্ছে তরাইনের, এটা তরাইনের, তরাইন, এটা যুদ্ধ, এই যুদ্ধের নাম কি? তরাইন, তরাইন প্রথম যুদ্ধ। এটা তরাইনের প্রথম যুদ্ধ। বুঝা গেছে? তরাইনের প্রথম যুদ্ধ, এটা তরাইনের প্রথম যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে। আবার কার সাথে হচ্ছে? ঘুরি ভার্সেস কার সাথে হচ্ছে? পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান। তরাইনের, তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কিন্তু এ জিতে যাচ্ছে আর পৃথ্বীরাজ চৌহান হেরে যাচ্ছে। হেরে গেল। মোহাম্মদ ঘুরি কি ছিল? মুসলিম ছিল। তাহলে মোহাম্মদ ঘুরি যখন জিতে যাচ্ছে, তারপরে কি হচ্ছে? আস্তে 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 মুসলিমরা কি হচ্ছে, এদেশে অনুপ্রবেশ করতে যাচ্ছে। এরা এর 4 জন সেনাপতি ছিল, 4 জন সেনাপতি ছিল। তারা আস্তে আস্তে কি করছে, এদেশে আসছে। যেমন কার ছিল? কুতুবউদ্দিন আইবক ছিল, ইলদুজ ছিল, ঠিক আছে, কুবাতা ছিল, বখতিয়ার খলজি ছিল। 4 জন কি ছিল? সেনাপতি ছিল। 4 জন কি করছে? যখন এই যে জিতে যাচ্ছে, জয়, ভারতকে তো জয় লাভ করছে, পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেওয়ার পর কি হচ্ছে? ভারত দখলে, উত্তর ভারত কি হচ্ছে? মোহাম্মদ ঘুরি দখলে চলে এলো। 4 জনকে কি, 4 জন সেনাপতিকে 4টে জায়গা দখল করার, 4টে জায়গায় শাসন করার অধিকার দিল। বোঝা গেছে? তার মধ্যে কুতুবউদ্দিন আইবককে কোথায় দিল? দিল্লিতে। ওকে সব থেকে বড় পদ দিল। এবার কেন দিল সেটা পরে আলোচনা করবে, যে কেন ওকে দিল, এত 4 জন সেনার মধ্যে কেন ওকে দিল। ও কিন্তু কুতুবউদ্দিন আইবক কিন্তু কার দাস ছিল? মোহাম্মদ ঘুরি দাস ছিল। তাহলে কে কে আক্রমণ করছে? প্রথম মোহাম্মদ বিন কাসিম করছে, তারপরে কে করছে? গজনী করছে, তারপরে কে করছে? তারপরে কে করছে? ঘুরি করছে। ঘুরি কাকে পরাজিত করে? পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে এদেশে মুসলিম অনুপ্রবেশ করে ঢুকিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু চলে যায়, এ আস্তে আস্তে চলে যায় বসবাস, যারা দাস ছিল তারা এদেশে শাসন করতে শুরু করে। বুঝা গেছে? দাসের মধ্যে কে ইম্পর্টেন্ট ছিল, সব থেকে বেশি কে ছিল গুরুত্বপূর্ণ? কুতুবউদ্দিন আইবক, যে দিল্লি শাসন করা শুরু করে এবং সুলতানি সাম্রাজ্যের শুরু হয়। এখানে একটা ছোট্ট কথা বলে দিই, 1199 খ্রিস্টাব্দে কুতুব মিনারের কাজ শুরু হয়। কুতুব মিনার, কুতুব মিনার নাম শুনেছিস? কুতুব মিনারের নাম শুনেছিস তো? কুতুব মিনার, কুতুব মিনারের কাজ শুরু হয়, কুতুব মিনারের কাজ শুরু হয়। বোঝা গেছে? কুতুব মিনারের কাজ শুরু হয়। কে শুরু করেছিল? কুতুবউদ্দিন আইবক।
তখন কিন্তু কুতুবউদ্দিন আইবক সিংহাসনে বসেননি। বোঝা গেছে? তাহলে এই সালকোটা ভালো করে মনে রাখ, দেখ কি কি হচ্ছে এখানে, মেনলি কি কি হচ্ছে, মধ্যযুগ কিভাবে শুরু হচ্ছে। প্রথমে কি হচ্ছে, প্রথমে তো এদেশে আস্তে আস্তে দেখ ভারতবর্ষ প্রথমে কি হয়, যখন এর পর থেকে কি বলে তোর গুপ্ত সাম্রাজ্য যখন পতন হয়ে গেল, গুপ্ত সাম্রাজ্য পতনের পর থেকে কি হয়, সব ছোট 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 রাজ্যে ভাগ হয়ে গেল, তাই তো? গুপ্ত সাম্রাজ্যের বিরাট বড় একটা এলাকা জুড়ে ছিল, তারপর আস্তে আস্তে কি গুপ্ত সাম্রাজ্য ধ্বংসের পর থেকে আস্তে আস্তে ছোট 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 রাজ্যে কি হলো, ভাগ হয়ে গেল। দেখবি আমাদের এখানে যদি কোনো কার একটা বড় বিরাট বড় বাড়ি থাকে, জয়েন্ট ফ্যামিলি, সেখানে দেখবি তার ছেলে পিলেরা মানে 7-8টা ছেলে, সেখানে কি হচ্ছে বিরাট একটা রাজবাড়ি বা বিরাট একটা জমিদার বাড়ি, কি হচ্ছে সেই ছেলেগুলো যখন আস্তে আস্তে নিজের নিজে সব সেপারেট হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে, তখন তাদের সম্পত্তিগুলো ভাগ হয়ে যাচ্ছে, তারা কি হচ্ছে ছোট 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 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু তখন যারা সবাই একসাথে ছিল তখন কিন্তু বিরাট একটা সম্পত্তি, বিরাট একটা ঐতিহ্য ছিল, ছিল না? এখন গ্রামে থেকে আগে দিয়ে জিজ্ঞেস করবি, আজকে অনেকে এখনো ছিল, আগে ছিল এখন, তাই না? কিন্তু এখন দেখবি আর নেই, ভাগ হয়ে গেছে। এক জায়গায় ছিল বলে কি হচ্ছে, সেটা অনেক তাদের ক্ষমতা ছিল আসতে। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, গুপ্ত সাম্রাজ্য যখন ছিল তখন কি ছিল, বিরাট বড় একটা এলাকা জুড়ে গুপ্ত সাম্রাজ্য ছিল। তারপর যখন ভেঙে গেল তখন কি হলো, আস্তে আস্তে ছোট ছোট সাম্রাজ্যের সামন্তরে ভাগ হয়ে গেল। তখনই আমরা কি করতে পারছি, মাত্রনায় আসতে পারছি, তাই না? মাত্রনায় তখন শিখতে পারছি। তারপর আস্তে আস্তে কি হচ্ছে, তারপরে আস্তে আস্তে মুসলমানদের আগমন ঘটছে, মুসলমান আক্রমণ হচ্ছে এবং মুসলমানদের অনুপ্রবেশ ঘটছে। প্রথমে কে 712 খ্রিস্টাব্দে কে আসছে, 1112 খ্রিস্টাব্দে কে আসছে, কে আসছে, বিন কাসিম আসছে। তারপরে কে আসছে, গজনি আসছে। তারপরে কে আসছে, ঘুরিয়ে আসছে, তাই তো? তারপর আস্তে আস্তে বাকি যারা পরপর পরপর তখন আসতে থাকবে। বোঝা গেছে? আরো অনেক আক্রমণ হয়েছে, আসতে দেখে যাবো অনেক বড় আক্রমণ হয়েছে। এই সালকোটা মাথায় থাকবে। প্রথমে 712 খ্রিস্টাব্দে কি হচ্ছে, 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করছে। বোঝা গেছে? হাজার থেকে শুরু করছে মোহাম্মদ গজনি আক্রমণ করার, ঠিক আছে? 1026-27 পর্যন্ত কি হচ্ছে, মোট 17 বার আক্রমণ করছে। বোঝা গেছে? 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছে। কার সাথে কার যুদ্ধ হচ্ছে, মোহাম্মদ ঘুরির সাথে। কার হচ্ছে, পৃথ্বীরাজ চৌহানের। পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করছে এবং মোহাম্মদ ঘুরি কি আছে, সেখানে হেরে যাচ্ছে। 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে। কার সাথে হচ্ছে, ঘুরির সাথে। আবার পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ হচ্ছে। পৃথ্বীরাজ চৌহান হেরে যাচ্ছে, মোহাম্মদ ঘুরি জিতে যাচ্ছে। তারপর 1199 খ্রিস্টাব্দে কি হচ্ছে, কুতুব মিনারের কাজ শুরু হচ্ছে। কে শুরু করছে, কুতুবউদ্দিন আইবক শুরু করছে। কোথায়, দিল্লিতে। বোঝা গেছে? পরিষ্কার? এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা? বেশ, এবার বলি 1206 কি হচ্ছে, সিংহাসন কুতুবউদ্দিন আইবক আইবক সিংহাসনে বসছে। বোঝা গেছে? আইবক কি করছে, সিংহাসনে বসছে। কত খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে। কোথায় সিংহাসনে বসে, দিল্লির সিংহাসনে বসছে এবং সুলতানি সাম্রাজ্য এখান থেকে শুরু হচ্ছে। বোঝা গেছে? এখান থেকে কি হচ্ছে, সুলতানি সাম্রাজ্য শুরু হচ্ছে। বোঝা গেছে? কেউ বলতো দাস কেন বলা হতো, এই বংশ কেন দাস বংশ বা গোলাম বংশ বলা হতো, কারণ মোহাম্মদ ঘুরি দাস ছিল কুতুবউদ্দিন আইবক। তা দাস হিসেবে শুরু হচ্ছে বলে এটা কি বংশ হচ্ছে, দাস বংশ হচ্ছে, তাই না? এটা কি বংশ হচ্ছে, দাস বংশ হচ্ছে। বোঝা গেছে? এরপর কি বংশ আসবে, এরপর খলজি বংশ আসবে। বেশ, তারপরে কি হচ্ছে, 1210 কি হচ্ছে, 1210 আইবকের মৃত্যু হচ্ছে। 1210 কি হচ্ছে, আইবকের মৃত্যু হচ্ছে। আইবকের মৃত্যু, তাই তো? 1210 কি হচ্ছে, বাবা কত লিখে দিয়েছি রে, 12,010 করে দিয়েছি, বলো আমাকে। 1210 হচ্ছে আইবকের মৃত্যু। 1210 হচ্ছে আইবকের মৃত্যু হচ্ছে। এবং ওনার ছেলে ছিল আরাম শাহ, ঠিক আছে? একেবারে অপদার্থ পুত্র, একদম অপদার্থ, তোদের মতো নাকি? হ্যাঁ, অপদার্থ পুত্র ছিল আরাম শাহ। তাহলে আরাম করতো, বুঝলি তো? খেত, ঘুমাতো, আর ব্যাস। এর মতো সেই একজন ছিল না, সেই রঙ্গিলা রাজা, ঠিক আছে? মোহাম্মদ শাহ রঙ্গিলা রাজা। ও সারাদিন কি করতে বলতো, খেত, ঘুমাতো, আর হচ্ছে ডান্স দেখতো। বা তখন বাইজি নাচ ছিল, ঠিক আছে? বাইজি নাচ দেখতো, ব্যাস, সাম্রাজ্য শেষ। এও তাই, সেম কেস ছিল। আরাম শাহ অপদার্থ পুত্র, যুদ্ধ করতে, লড়াই ফড়াই করতে জানতো না। বুঝতে পারলি? এই তো কেস। বেশ, মৃত্যু হলো। এরপর কে সিংহাসনে বসছে, 1210 কে সিংহাসনে বসছে, আরাম শাহ বসছে। কে? আরাম, নাম শুনে বুঝতে পারছিস, আরাম শাহ, নাম শুনে তো বুঝতে পারছিস যে কিরকম ব্যক্তি ছিল। আরাম শাহকে পরাজিত করে কে সিংহাসনে বসছে, 1210 কে বসছে। একে পরাজিত করে সিংহাসনে কে বসছে, কে বসছে, ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিল, আইবকের জামাই ছিল, জামাই ছিল। বোঝা গেছে? কে ছিল, আইবকের জামাই ছিল। বোঝা গেছে? মোহাম্মদ ঘুরির জামাই ছিল আইবক, আইবকের জামাই ছিল আবার ইলতুৎমিশ।
বুঝে গেছে? সব জামাই জামাই কেস, জামাই এসে সব দখল করে নিচ্ছে, বুঝলে বাবা, সাবধানে। ঠিক আছে, বেশ। তাহলে কি হচ্ছে, 1206 আইবক আসছে, সিংহাসনে বসছে। 1210 কি হচ্ছে, আকবরের তোর আইবকের মৃত্যু হয়ে যাচ্ছে। কি করে মৃত্যু হচ্ছে? পোলো খেলতে গিয়ে মারা যাচ্ছে। ঘোড়া থেকে পড়ে গেছিল এবং বুঝতেই পারছিস ঘোড়ায় পা পড়ে সেখানে মারা যায়। বোঝা গেছে? আইবকের মৃত্যু হয়। তারপর ওনার ছেলে কি ছিল? আরাম শাহ ছিল। আরাম শাহ ছিল, কি হচ্ছে, আরাম শাহ সিংহাসনে বসছে এবং আরাম শাহকে পরাজিত করে ইনি মাত্র 8 মাস সিংহাসন দখল করেছিল, 8 মাস। বুঝলেন? তারপরে একে হত্যা করে দিয়ে ইলতুৎমিশ সিংহাসনে বসছে। ক্লিয়ার? 1210 ক্লিয়ার। এরপর কি আসছে? 1215 তরাইনের তৃতীয় যুদ্ধ। তরাইনের তৃতীয় যুদ্ধ কার সাথে হচ্ছে? ইলতুৎমিশের সাথে। কার হচ্ছে? ইলতুৎমিশের সাথে ইলদুজ। কার সাথে হচ্ছে? ইলদুজ, তাজউদ্দিন ইলদুজ। কে পরাজিত হচ্ছে? ইলদুজ পরাজিত হয়েছে, ইলতুৎমিশ জয়লাভ করছে। বোঝা গেছে? কত খ্রিস্টাব্দে? তরাইনের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে? 1215 খ্রিস্টাব্দে। কার সাথে? কার? ইলতুৎমিশের সাথে। কার? ইলতুৎমিশের সাথে কার? ইলতুজ। বোঝা গেছে? 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান আসছে। কে? চেঙ্গিস খান। বোঝা গেছে? ভারত আক্রমণ করছে, একেও পরাজিত করে দিচ্ছে। কে পরাজিত করে দিচ্ছে? ইলতুৎমিশ। এবং মঙ্গলদের হাত থেকে কি হচ্ছে? রক্ষা করছে। বোঝা গেছে? ভারতকে রক্ষা করছে। এদিন আক্রমণ করে চেঙ্গিস খান কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিল? 1221 খ্রিস্টাব্দে। মনে থাকবে? বেশ। এরপর কি হচ্ছে? 1236 খ্রিস্টাব্দে মৃত্যু হচ্ছে। কার মৃত্যু হচ্ছে? ইলতুৎমিশের মৃত্যু হচ্ছে। কে সিংহাসনে বসছে? রাজিয়া। কে সিংহাসনে বসছে? রাজিয়া। রাজিয়া তো মেয়ে, হ্যাঁ, ওনার একটা সুযোগ্য পুত্র ছিল, সে 1227-28 খ্রিস্টাব্দে মারা যায়। সুযোগ্য অনেক পুত্র ছিল, কিন্তু সুযোগ্য যে পুত্র ছিল সে কিন্তু মারা যায়। তারপরে বাকি যে পুত্র ছিল সেই পুত্ররা এই কন্যার সাথে পেরে ওঠেনি, রাজিয়ার সাথে পেরে ওঠেনি। রাজিয়া কিরকম মহিলা ছিল বুঝতে পারছিস তো? কিন্তু রাজিয়া লাস্টে ওই একটা খারাপি করলো, ওই গুজরাটে লড়াই করতে গেল, ওখান থেকে গিয়ে যখন হেরে গেল তখন বললো আমাকে বিয়ে করবে। তারপরে বিয়ে করে আসার সময় তারপরে উনি ওখানে মারা গেল। ওটা যখন রাজিয়া পার্সোনাল ভাবে পড়াবো তখন আমি বলে দেবো, রাজিয়া অলরেডি পড়িয়েছি, তখন বলে দেবো। বোঝা গেছে? রাজিয়া কিরকম লড়াই করেছে ভাব। রাজিয়াকে অনেকে পছন্দ করতো না, একজন মেয়ে হয়ে সিংহাসনে বসবে, মানে তখনকার দিনে বুঝতেছিল মেয়েদেরকে ছোট ছোট দেখা হতো। একজন মেয়ে হয়ে সিংহাসনে বসবে, একজন মেয়ে হয়ে ঘোড়ার পিঠে লড়াই করছে, মানে ঘোড়ার পিঠে উঠছে, ঠিক আছে? এইসব কেস ছিল। অনেকে তো সহ্য করতে পারতো না। 40 করে কেস ছিল, 40 করে পড়াবো আস্তে আস্তে, যখন এগুলো পার্টিকুলারলি পড়াবো। এখন সালগুলোকে একটু একটু বলে দিচ্ছি, কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে, সাল ওয়াইজ পর পর। অনেক ছেলেকে কোশ্চেন করি, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কথা 1500 খ্রিস্টাব্দে তরাইনি যুদ্ধ হয়েছিল, ঠিক আছে? এরকম করে কোশ্চেন অ্যান্সার করে আমি দেখেছি। আমরা যখন মক টেস্টের সময় যখন অ্যান্সার করে উল্টো পাল্টা অ্যান্সার করেছি। তাহলে এই জন্য কনসেপ্ট থেকে থাকে। 1191 খ্রিস্টাব্দে তরাইনের ফার্স্ট লড়াই, সেকেন্ড লড়াই হচ্ছে 92, আর 1215 খ্রিস্টাব্দে তরাইনের তৃতীয় যুদ্ধ। এগুলো যেন মাথায় কনসেপ্ট পর শিখে থাকে। প্রথমে হচ্ছে কুতুবউদ্দিন আইবক, তারপরে কে? আরাম শাহ, তারপরে ইলতুৎমিশ, তারপরে ইলতুৎমিশের পুত্ররা, সুযোগ্য পুত্র মারা যাচ্ছে, তারপরে কে আসছে? রাজিয়া আসছে। তাই তো? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কি হচ্ছে এখানে? 1206 কি হচ্ছে? 1206 কি হচ্ছে? আইবক সিংহাসনে বসছে। বোঝা গেছে? দাস বংশ প্রতিষ্ঠাতা করছে। আইবককে লাখ বক্স বলা হতো, লাখ বক্স। কেন বলা হতো? উনি লক্ষ হতে দান করতেন। কি করতেন? লক্ষ হতে দান করতেন, লক্ষ দান করতেন, লাখ বক্স বলা হতো। বেশ। 1206 আইবক সিংহাসনে বসছে, দাস বংশ প্রতিষ্ঠা করছে। 1210 খ্রিস্টাব্দে আইবকের মৃত্যু হচ্ছে, পোলো খেলতে গিয়ে মৃত্যু হচ্ছে। আবার ওনার ছেলে কি আরাম শাহ সিংহাসনে বসছে, একবার অপদার্থ পুত্র সিংহাসনে বসছে, সিংহাসন টিকিয়ে রাখতে পারছে না। ইলতুৎমিশ কি হচ্ছে? আরাম শাহকে হত্যা করে কি করছে? সিংহাসন দখল করছে। 1215 খ্রিস্টাব্দে কি হচ্ছে? তরাইনের থার্ড লড়াই হচ্ছে। বোঝা গেছে? কার সাথে হচ্ছে? ইলতুৎমিশের সাথে। কার হচ্ছে? ইলদুজ হচ্ছে। ইলদুজ হেরে যাচ্ছে এবং ইলতুৎমিশ সিংহাসনে আবার বজায় রাখছে, টিকিয়ে রাখছে। তারপর 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান আক্রমণ করছে, ভারত আক্রমণ করছে। চেঙ্গিস খানকে হারিয়ে ইলতুৎমিশ কি করছে? নিজের সিংহাসন বজায় রাখছে এবং ভারতকে রক্ষা করলো। এবার হচ্ছে ভারতকে রক্ষা কিছু করে না, ওরা বাইরে থেকে আগত, ঠিক আছে? ভারতকে রক্ষা কিছু করে না, এখানে ভারতের প্রতি মানে তখন ভারত দেশটাই ছিল না এরকম ভাবে। বুঝা গেছে? তারপরে কি হচ্ছে? যে 1236 খ্রিস্টাব্দে কি হচ্ছে না, ইলতুৎমিশের মৃত্যু হচ্ছে এবং কে সিংহাসনে দখল করছে? রাজিয়া সিংহাসন দখল করছে। বোঝা গেছে? দেখ, তখন ভারত সম্পর্কে কোনো কনসেপ্ট ছিল না। এখন যেমন ভারত একটা দেশ, মানে ভারত মানে আমাদের একটা মাতৃভূমি, তাই তো? ভারত মাতা, সেরকম কোনো ভারতের কোনো দেশ ছিল না সেরকম। তখন সবাই নিজের গদি মাসাতো, নিজের সাম্রাজ্য মাসাতো, নিজের জায়গাটাকে ঠিক রাখতো। বাকি কি হলো, তখন এত কনসেপ্টটাই ছিল যে ভারতবর্ষ একটা দেশ। এরাও তো বাইরে থেকে আগত। ইলতুৎমিশ থোড়ি এখানে জন্মগ্রহণ করেছে, এটা তো বাইরে থেকে আগত। কুতুবউদ্দিন আইবক থোড়ি এখানে জন্মগ্রহণ করেছে, সব তো বাইরে থেকে আগত। কি দেশের মর্যাদা দেবে? তখন দেশপ্রেম ছিলই না তো, এসছে লুট করে চলে গেছে। তো বাড়িতে কেউ কারোর বাড়িতে চোর আসে, তোকে বলবে না না চুরি করবে না, এটা রেখে দিয়ে ওর কাজে লাগবে, আসবে লুট করবে চলে যাবে।
চোর ডাকাত যখন করে, তাই না? তো এরকম তারা করেছে, কি আছে, এসে লুটপাট করেছে চলে গেছে। তারপরে যখন এসে দেখছে অনেক ধন সম্পত্তি, এখানে তো থাকাই যাবে, তাই না? এটা বহুত সম্পত্তি, তখন কি হয়েছে, এর হত্যা করতে করতে এদেরকে নষ্ট করেছে আর ভারতে আস্তে আস্তে বসবাস করছে। বাবর, যাকে নিয়ে এত লড়াই হচ্ছে, এত তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তাকে তো নিমন্ত্রণ করা হয়েছিল এখানে, দৌলত খান লোধি নিমন্ত্রণ করেছিল, এসো এসো। ও এত ধন সম্পত্তি থেকে ফিরে যেতে পারেনি বাবর। যে বাবর মসজিদ নিয়ে, যে বাবরি মসজিদ নিয়ে যার এত সমালোচনা হচ্ছে, সেই বাবরের কথা বলছি। তাকে তো দৌলত খান লোধি নিমন্ত্রণ করেছিল ইব্রাহিম খান লোধিকে পরাজিত করার জন্য। সে এসে যখন দেখে যে এত ধন সম্পত্তি, তখন দৌলত খানকে পরাজিত করে, ইব্রাহিম লোধিকেও পরাজিত করে, এবং সেখানে পাকাভাবে বসতি শুরু করে। এবং মীর বাকি বলে একজন ছিল তার সৈন্য, সে বাবরি মসজিদ তৈরি করেছিল। এগুলো বহু ডিটেলস জানলে এগুলো তথ্যগুলো পাওয়া যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? যে বাবর এখানে লোভ দেখে থেকে গেল, সে বাবরকে নিয়ে এত মাথামাতি হচ্ছে, তাই না? যেখানে লুট করার জন্য এত কিছু হলো, যাকে লুট করার মানে লুট করা, ও কিন্তু এখানে লুট করার জন্যই এসেছিল, কিন্তু সে কি করলো, এত ধন সম্পত্তি থেকে কি আর চলে যেতে পারলো না, সে এখানেই থেকে গেল। বোঝা গেছে? ক্লিয়ার হচ্ছে না? এখন বাবরি মসজিদ কোথায় তৈরি হচ্ছে দেখলাম একটা। দেখ, রাজনৈতিক নেতারা, ঠিক আছে, যারা রাজনৈতিক নেতা বা যারা আগে ব্রিটিশরা ছিল, তারা কিন্তু বরাবর চাইতো, কি চাইতো বলতো, যে হিন্দু মুসলিমের মধ্যে দ্বন্দ্ব যখনই লাগবে, তখন কিন্তু কি হবে, মানে ওদের সুবিধা, একত্রিত না থাকলে কি হয়, ওদের সুবিধা। আমি মানছি ওরা বাইরে থেকে আগত, কিন্তু তখন যারা বসবাস শুরু করেছিল, তখন ভারতীয় হয়ে গেছে সবাই, তাই তো? তারপর ওরা কি চাইলে, যখন একত্রিত হয়ে যাবে, তখন কিন্তু ওদের সাথে একত্রিতভাবে লড়াই করবে, তাই না? ওরা কি চাইতো, সবসময় কি থাকুক, দ্বন্দ্ব লেগে থাকুক, তাই দুটো ভাগে ভাগ হয়ে যাবে। যখন দরকার পড়বে হিন্দুদেরকে আবার কাজে লাগাবো, তখন দরকার পড়বে মুসলিমদেরকে আবার কাজে লাগাবো। নেতারা এই করছে না? দেখ, যখন এটা একটা দরকার পড়ছে, তখন একটা মন্দির তৈরি করে দিচ্ছে, হিন্দুদের সাপোর্ট নিয়ে নিচ্ছে। যখন আবার দেখছে হিন্দুদের একটু বিরোধিত হচ্ছে, তখন মুসলিমদেরকে একবার একটা মসজিদ নির্মাণ করে দিচ্ছে এবং মুসলিমদের সাপোর্ট নিয়ে নিচ্ছে। এই করছে, মানে এদের একবার সাপোর্ট, ওদের একবার সাপোর্ট, ভোট ব্যাংক, তাই না? যে বাবর কি হলো, যে বাবর এখানে ধন সম্পত্তি লুট করার জন্য এসেছিল, এত ধন সম্পত্তি দেখে কি হলো, সে আর যেতে পারেনি, লোভ দেখে যেতে পারেনি। দৌলত খান লোধি বাবরকে নিমন্ত্রণ করেছিল, এসো আমার ভাইপোকে হত্যা করো, মানে ইব্রাহিম খান লোধিকে। দুজনে কি, দৌলত খান লোধি কি ভেবেছিল, যে ওর ভাইপো হচ্ছে ইব্রাহিম খান লোধি, ভাবলো যে বাবরকে ডাকবো, ওকে পরাজিত, বাবর তো লুট করার জন্য আসবে, ইব্রাহিম খান লোধিকে পরাজিত করবো, আবার ফিরে চলে যাবে, আমি আমার সিংহাসন দখল করে বসে যাবো। কিন্তু বাবর এসে দেখলো এত ধন সম্পত্তি, আমি তো বাড়ি যাবো না, আমি আর ফিরছি না, আমি এখানেই থাকবো। দৌলত খান লোধি বলে, তুমি তো কথা খেলাপি করলে, তোমার তো ফিরে যাওয়ার কথা ছিল, আমি ফিরে যাবো না, তোমার বার করলো, শেষ। দৌলত খান লোধি শেষ, একদম পাকা ভাবে কি করলো, ভারতে বাবর বসে গেল। প্রচুর সম্পত্তি কিন্তু বাইরে পাঠিয়েছো। তারপর আস্তে 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 এখানে দেখে দিচ্ছি, না এখানে ওয়েদার ভালো, সবকিছু ভালো, ধন সম্পত্তি আছে, খাজানা, ভারত মায়ের সম্পত্তি, ব্যাস এখানে বসে গেছে একদম, তাই না? তারপর আস্তে আস্তে কি হলো, তারপর তাদের সন্ততি আস্তে 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 মুসলিম ঢুকে গেল, তারপর আস্তে আস্তে দখল করতে শুরু করলো। আর মীর বাকি কি করেছিল, বাবরি মসজিদ নির্মাণ করেছিল। ক্লিয়ার? বোঝা গেছে? এই হচ্ছে ডিটেলস, ভালো করে মাথায় রেখে দেবে। তো কারো কথায় নাচার দরকার নেই, ভালো করে ডিটেলস পড়বে, পড়াশোনা করবে, তাহলেই হবে। একটা কথা আছে না, যে এমন পড়াশোনা করবে, যে কারোর মধ্যে যেন সার্টিফিকেট চাওয়ার ক্ষমতা না থাকে, তাই না? অনেক বলে না, সার্টিফিকেট দেখে তুই কত পড়াশোনা করেছিস, বলে না? এতটাই পড়াশোনা করো যে কারোর মধ্যে যেন ক্ষমতা না থাকে বা সাহস না থাকে যে তোমাদের কাছে কি করা, সার্টিফিকেট চাওয়া। এতটাই পড়াশোনা করো, এতটাই নিজেকে সাকসেসফুল বানাও, এতটাই সাকসেস বানাও নিজেকে, যেন যখন কোনো দোকানে যাবে বা কোনো খাবারের দোকানে যাবে, যেন বিল না দেখতে হয়, যেন মেনু কার্ড না দেখতে হয়। বুঝে গেছে? বাঁ দিকটা যেন দেখে অর্ডার করতে পারো, ডান দিক দেখে নয়। ডান দিকে কি থাকে, বিল লেখা থাকে, কত প্রাইস, আর বাঁ দিকে কি লেখা থাকে, খাবারের মেনু। তা ডান দিকটা না দেখে শুধু বাঁ দিক যেন খাবারের অর্ডার করতে পারো, সেদিন নিজেকে মনে করবে সাকসেসফুল হয়ে তুমি। এতটাই পড়াশোনা করো, এতটাই নিজেকে সাকসেসফুল বানাও। ক্লিয়ার? বুঝে গেছে? তো দেখ, তাহলে আজকে এটা ক্লিয়ার। মধ্যযুগ কি কি সাল বললাম, প্রথমে কি বলেছিলাম, 712 খ্রিস্টাব্দে কি আসছে, মোহাম্মদ বিন কাসিম আসছে। তারপরে কি হচ্ছে, তারপরে কি আসছে, 1000 থেকে 1025 খ্রিস্টাব্দে কে আক্রমণ করছে, গজনী আক্রমণ করছে। 1191 খ্রিস্টাব্দে কে আসছে, ঘুরে আসছে, মোহাম্মদ পৃথ্বীরাজ চৌহানের সাথে আক্রমণ হচ্ছে, পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করছে। আবার দ্বিতীয়বার তরাইনের যুদ্ধ হচ্ছে, মোহাম্মদ ঘুরে সেখানে জয়লাভ করছে। 1199 খ্রিস্টাব্দে কুতুবমুনিরা কাজ কি হচ্ছে, শুরু হচ্ছে, তাই তো? 1206 খ্রিস্টাব্দে কি হচ্ছে, আইবক আসছে, সিংহাসন দখল করছে, তাই তো? 1210 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হচ্ছে, বোলখেল থেকে ওনার মৃত্যু হচ্ছে, এবং কি হচ্ছে, আরাম শাহ সিংহাসনে বসছে, আরাম শাহকে হত্যা করে আবার কে, ইলতুৎমিশ সিংহাসনে দখল করছে। 1215 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে ইলতুদের সাথে, এবং কি হচ্ছে,
ইলতুৎমিশ নিজ সিংহাসনটাকে বজায় রাখছে, ক্ষমতা বজায় রাখছে। 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিস খান আক্রমণ করছে, এরপর পরাজিত করছে ইলতুৎমিশ, সিংহাসন বজায় রাখছে, ক্ষমতা বজায় রাখছে। 1234 খ্রিস্টাব্দে কি হচ্ছে না, ইলতুৎমিশের মৃত্যু হচ্ছে এবং কে সিংহাসন দখল করছে, রাজের সিংহাসন দখল করছে। এই পর্যন্ত কারো বুঝতে কিছু অসুবিধা? এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা বলো? কারো কিছু অসুবিধা বুঝতে? আশা করছি বুঝতে কিছু অসুবিধা নেই। বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে? বন্ধু ওখানে বসে আছে বলে একটু কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, বন্ধু বসে আছে ওখানে, তোমাকে দুটো সরিয়ে দিয়েছি, তোমার কষ্ট হচ্ছে? হ্যাঁ, বেশি বন্ধু বন্ধু করো না। দেখ একটা বাস্তব কথা জানিস তো, তিনজন ব্যক্তি জীবনে, তিনজন ব্যক্তি দেখবি সারা জীবন স্বার্থ ছাড়া তোদেরকে হেল্প করবে বা তোদের সঙ্গে থাকবে। কে কে বলতে পারবি? কে কে? তিনজন ব্যক্তি। একজন হচ্ছে কে? বাবা, মা, আর হচ্ছে শিক্ষক বা গুরু। এই তিনজন ব্যক্তি কিন্তু দেখবি স্বার্থ ছাড়া তোদেরকে বরাবর হেল্প করে যাবে, যতদিন পারবে নিঃস্বার্থভাবে হেল্প করবে। করবে কি করবে না? করবে। শিক্ষক একটা প্রকৃত শিক্ষক, সে বরাবরই হেল্প করবে। করবে কি করবে না? মা বাবা সারা জীবন হেল্প করবে, সাহায্য পাশে থাকবে। আর তোমরা না দাদা আমাদের অনেক বন্ধু আছে আমাকে প্রচুর হেল্প করে। দেখো, যখন প্রকৃত বন্ধু তখনই বুঝতে পারবে, যখন ফাঁকা পকেট হয়ে যাবে না, পকেটে যখন ফাঁকা হয়ে যাবে, তখন 2-3 বার টাকা ধার চাইবে, তারপরেই বুঝতে পারবে কে প্রকৃত বন্ধু। 2-3 দিন পর থেকে, 2-3 দিন পর থেকে দেখবে তোমার ফোন তোলা বন্ধ করে দেবে, তোমার সাথে মেলামেশা বন্ধ করে দেবে। প্রকৃত বন্ধু, কত প্রকৃত বন্ধু তুমি চিনতে পারবে। আর কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়, কিছু কিছু বন্ধু সত্যিই হেল্প করে। আর কিছু কিছু বন্ধু কিন্তু বুঝতে পারবে, 2-3 বার টাকা চাই দেখবে, ব্যাস তোমার প্রকৃত বন্ধু কে বোঝা যাবে। একটা কথা আছে না, যে ছাতায় ফুটা আছে কিনা তখনই বোঝা যায় যখন বৃষ্টি পড়ে। তা প্রকৃত বন্ধু যখনই জানা যায় তখন কি হয়? কি হয়? যখন বিপদ আছে তখন প্রকৃতির বন্ধু চেনা যায়। তো লাইফে একটা জিনিস মনে রাখবে, তিনজন ব্যক্তি, একটা হচ্ছে বাবা, মা, শিক্ষক। এরা সারা জীবন তোমার পাশে থাকবে স্বার্থ ছাড়া। আর বাকি সবাই তোমার কিন্তু তোমার কিছু না কিছু স্বার্থ ছাড়া তোমার সঙ্গে থাকবে। ছেলেদেরকে কথা বলছি, তোমার পকেট যদি ফাঁকা থাকবে তখন তুমি বুঝতে পারবে তোমার সঙ্গে কে থাকছে। পকেট ফাঁকা থাকার সময় দেখবে তোমাকে কত আচ্ছা লোক তোমার সঙ্গে থাকবে না। পকেট চলে আসবে তখন তোমার বলে না, তখন সবাই তোমাকে স্যালুট করবে। আর পকেট যখন ফাঁকা থাকবে তখন কেউ তোমার কথা জিজ্ঞেস করবে না। বুঝে গেছে? তাহলে যার সাথে মেলামেশা করছো তার সাথে ভালোবাসা মেলামেশা করো। কে তোমার প্রকৃত বন্ধু, কে তোমার আসল বন্ধু, আর কে তোমার শত্রু, কে সমস্ত কিছু। তাই না? মনে থাকবে, কথা মনে থাকবে। একটা কথা আছে, সৎসঙ্গে বিরিয়ানি, অসৎসঙ্গে বাকিটা তোমরা জানো। ক্লিয়ার? বুঝে গেছে? এই পর্যন্ত বুঝতে অসুবিধা? জীবনে সবসময় চলবে ভালো জিনিস নিয়ে চলবে, তাই তো? ক্লিয়ার? ক্লিয়ার নয়? প্রীতম ক্লিয়ার? তোরা বুঝতে কারো অসুবিধা? বুঝতে কিছু অসুবিধা? আমি আগের দিনও বলেছি, তোরা ছিলি না, যে দেখ বই বাজারে অনেক কিনতে পাবি, হিউজ বই কিনতে পাবি, টাকা দিলে বই অনেক পেয়ে যাবি, কিন্তু এখানে কি করতে আসিস? বুঝতে আসিস। তো বুঝে বাড়ি যাবি। কোনো কিছু অসুবিধা হবে আমাকে বলবি, যারা অনলাইনে সাধকও বলছি, কোনো কিছু অসুবিধা হবে আমাকে বলবি, ক্লিয়ারলি হবে যে কী অসুবিধা হচ্ছে, বুঝে বাড়ি যাবি। তাই না? খাতায় নোট লিখে নিলাম, নিয়ে বাড়িতে দেখবো এসব করবে না, এখানে পড়বে, এখানেই বুঝে যাবে, ব্যাস। বাড়িতে গিয়ে যেন এটা বলতে গিয়ে বা আমাকে যেন বলতে পারো, গিয়ে যেন এটা মাথা এখান থেকে বেরিয়ে গিয়ে যেন তোমরা বলতে পারো না আমি কি পড়েছি, কতগুলো সাল পড়ালাম আজকে, কতগুলো সাল পড়ালাম, মাথায় থাকে। ক্লিয়ার? এখানে যেন একদম মুখস্থ হয়ে যায়, এখানে যেন একদম বুঝে যাও। বুঝতে অসুবিধা, কারো কিছু বুঝতে অসুবিধা? বেশ ক্লিয়ার? বেশ।